নমস্কার, আপনারা দেখছেন এবিএসকে নিউজ। আপনাদের সাথে আমি রয়েছি বর্ষা। বাংলায় কথা বলার জন্য এবং বাঙালি হওয়ার অপরাধে পিটিয়ে খুন এক পরিযায়ী শ্রমিক। মধ্যপ্রদেশে ঘটে গেল নৃশংস ঘটনা। মৃত শ্রমিকের নাম বিদ্যুৎ বেরা, বয়স মাত্র 40। আমতার গাজীপুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি। 8 মাস আগে কাজের খোঁজে গিয়েছিলেন মধ্যপ্রদেশে, আর সেখানেই মিলল মৃত্যুর খবর। বিদ্যুতের মৃত্যু ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আর কেউ ফ্রেমে ঢুকবেন না দয়া করে। তো 9 মাস আগে কাজে গিয়েছিল, এবারে সেখান থেকে ফোন করতো। ফোন করতো, তা হঠাৎ কিছুদিন আগে বলছে যে এরকম আমার এখানে খুব প্রবলেম হচ্ছে বাংলা বলার জন্য। আমি বাড়ি আসবে। তা এই বাড়ি আসার কথা হয়েছিল, যে এতে ভাইফোঁটাতে বাড়ি আসার কথা ছিল। এবারে তারপর তো আর কোনো নেই, কোনো আর হয়নি। তা আমার যে দেওর, তারপর আমরা জানতে পারলাম যে এই 2 তারিখে, যেই খবরটা যে পেয়েছি আমরা 2 তারিখে পেয়েছি। তা 2 তারিখে পাওয়া বলতে এই 2 তারিখে তা পেয়েছি একজনের ফোনে। সে তো জানে যে সে ঝুন্টু বেড়া বলে জানে না সবাই, আমাদের এখানে আমার দেওরের নাম সবাই জানে ঝুন্টু বেড়া, বিদ্যুৎ বেড়া বলে কেউ জানে না। যার জন্য সে গোটা রোডে দেখাচ্ছিল। তা আমাদেরই পাশের একটা দেওর দেখে আমাকে ফোন করে বললো যে বৌদি, বিদ্যুৎ বেড়া তোমাদের কে আছে? আমি বললাম আমার দেওরেরই নাম। না, এরকম সে অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন খুন বলে আমরা জানিনি, অ্যাক্সিডেন্ট হয়েছে। তা আমি তো বিশ্বাস করিনি বলে আমার হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে বলছে যে দেখো এইটা কিনা। হ্যাঁ, আমরা তো দেখছি তাকে খুনই করেছে। কেন তার যে বডিটা তুলেছে সেই ছবিটা আমরা দেখেছি। বলতে সেখানে কি কারণে, ধরুন ভীম রাজ্যে কাজে গিয়েছিল, এবারে কি কারণে তাকে যে মার্ডারটা করেছে সেটা তো আমরা এখান থেকে কি করেছি, তো বাংলা কথা এইটাই তো বলেছিল আমাদেরকে ফোনে, যে আমার বাংলা বলার জন্য আমার এখানে প্রবলেম হচ্ছে। আমরা এইটুকুই জানি। বডি আমাদের নিয়ে আসা হচ্ছে। বডি যেখানে ছত্তিশগড়ে যে হয়েছে সেখান থেকেই বডি আনছে। এবারে আমাদের তো আর্থিক অবস্থা খুবই খারাপ। আমাদের দিন আনি দিন খাই, আমরা কোথা পাবো? আমরা এই নির্মল মাঝি মহাশয়কে ধরে দিদিকে করে ওনারাই বডি আনার ব্যবস্থা। রাস্তাটা দেখে আসবে না। বাংলায় কথা বলার জন্য এবং বাঙালি হওয়ার অপরাধে পিটিয়ে খুন এক পরিযায়ী শ্রমিক। মধ্যপ্রদেশে ঘটে গেল নৃশংস ঘটনা। মৃত শ্রমিকের নাম বিদ্যুৎ বেরা, বয়স মাত্র 40। আমতার গাজীপুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি। 8 মাস আগে কাজের খোঁজে গিয়েছিলেন মধ্যপ্রদেশে, আর সেখানেই মিলল মৃত্যুর খবর। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রূপম দাস। রূপম, ঠিক কি জানতে পারছো? দেখো বর্ষা, তোমাকে আমি প্রথমে একটা জিনিস জানাবো যে মধ্যপ্রদেশ যে একটি বিজেপি শাসিত একটি যে রাজ্য, সেই রাজ্যে কিন্তু এই আমতা গাজীপুর এই পূর্ব গাজীপুরের একজন বিদ্যুৎ বেরা, বয়স 40 বছর। তিনি কিন্তু কাঠের কাজের জন্য কিন্তু পরিযায়ী শ্রমিক হিসাবে কিন্তু সেখানে যান, এবং সেখানে গিয়ে গত 8 মাস আগে তিনি সেখানে যান, এবং তারপর সেখানে তিনি কাজ করেন। কাজ করতে করতে তার পরিবারের সঙ্গে যখন তার কথা হয়, ঠিক কালী পুজোর আগে বাড়িতে তিনি জানান যে আমাকে এখানে কিছু লোক বাংলা ভাষায় কথা বলি বলে আমাকে বাংলাদেশি বলে কটাক্ষ করে এবং গালিগালাজ করে। তো সেই ক্ষেত্রে তখন কি তার ঠিক 2 দিন পরেই পরিবারের লোকজনের সঙ্গে যখন তিনি কথা বলতে যাবেন, তখন যখন ফোন করেন তখন কিন্তু বিদ্যুৎ বেরা তার কিন্তু ফোন কিন্তু সুইচ অফ আসে, এবং তার সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয় পরিবারের সাথে। সেই সঙ্গে পরিবার উদ্বিগ্ন ছিল যে বিদ্যুৎ বেড়ার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে গত যে 2রা নভেম্বরে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি পোস্ট তারা দেখতে পান, যেখানে বিদ্যুৎ বেরার একটি নিথর দেহ পড়ে আছেন, এবং পাশাপাশি একটি তার আধার কার্ডের ছবি দিয়ে কিন্তু পোস্ট করে মধ্যপ্রদেশের কোনো এক ব্যক্তি। সেই পোস্ট যখন এলাকার মানুষজন দেখতে পান, সেই পোস্ট দেখে তখন কিন্তু তৎক্ষণাৎ এলাকার যিনি বাড়ির লোক তাদেরকে দেখান। তখন সেই নিথর দেহটা কিন্তু তারা চিহ্নিত করেন, এবং চিহ্নিত করার পর লোকাল যে এলাকার থানা আমতা থানা, সেই আমতা থানাতে যান,
এবং আমতা থানাতে গিয়ে সেখান থেকে এলাকার যিনি বিধায়কের নির্দেশে তখন সেই বডিটাকে সেখান থেকে আনার জন্য ব্যবস্থা করা হয়। পাশাপাশি তোমার একটা জিনিস জানিয়ে রাখবো, আজকে 2রা নভেম্বর থেকে এতদিন পর্যন্ত এই বডিটাকে কিন্তু ময়না তদন্ত করে মধ্যপ্রদেশের যে পুলিশ তারা কিন্তু এই বডিটাকে মাটির তলায় কিন্তু তারা পুঁতে দিয়েছিল। পাশাপাশি সেই নিথর দেহ আনার জন্য যখন এখান থেকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ এবং এলাকার যিনি বিধায়ক তার তত্ত্বাবধানে যখন ফোন করা হয়, কিন্তু মধ্যপ্রদেশের যে সরকার কোনো রকমভাবে কিন্তু ভ্রুক্ষেপ দেননি। এখান থেকে কলকাতা থেকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে সেই নিথর বডি কিন্তু নিয়ে আসা হয় এই আমতা পূর্ব গাজীপুর এলাকায়। কিন্তু এই বিস্তারিত পুরো যে ঘটনা, এই ঘটনাতে কিন্তু নিন্দনীয় জানিয়েছেন এলাকার যিনি বিধায়ক ডক্টর নির্মল মাঝি। পাশাপাশি তিনি কিন্তু প্রথম থেকেই কিন্তু এই যে তার দেহ আসা তাকে মিছিল করে নিয়ে আসা এবং তিনি এটাও জানিয়েছেন সৎকার পর্যন্ত তিনি থাকবেন। আমি তোমাকে একটা জিনিস, তিনি এই মুহূর্তে কিন্তু আমাদের মধ্যে উপস্থিত আছেন, তার সঙ্গে কথা বলে নেব। আজকে যে এই একটা নারকীয় ঘটনা, মধ্যপ্রদেশ বিজেপি সরকারের নারকীয় ঘটনা, কি বলবেন? এটা একটা বর্বরচিত ঘটনা, এটা পৈশাচিক ঘটনা, এটা মানুষের প্রজাতিতে এটা মানুষের কাজ নয়, জন্তুর কাজ। কে কি ভাষায় কথা বলবে, কে কি পোশাক পরবে, কে কি খাবে, এটা কোনো সরকার কেউ ঠিক করে দিতে পারে না। ভারতবর্ষের সংবিধান, ডাক্তার বি.আর. আম্বেদকর এবং আমাদের দেশের আইন আদালত, সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট, ন্যায় আদালত যেগুলো আছে এবং আমাদের যে প্রশাসনিক পরিকাঠামো আছে, তাতে যে কোনো মানুষ স্বাধীনভাবে ভারতবর্ষের যে কোনো রাজ্যে কাজ করতে পারে, যে কোনো রাজ্যে তার রুটি রোজগার করার ব্যবস্থা করতে পারে, সেখানে স্বাধীনভাবে তার ভাষায়, মাতৃভাষায় কথা বলতে পারে। এই বাংলা ভাষায় ব্যাপারে বাংলা ভাষা আন্দোলন সারা পৃথিবীতে ইতিহাসে একটা বড় ল্যান্ডমার্ক তৈরি করেছে। এপার বাংলা ওপার বাংলা জুড়ে একটা আন্দোলন হয়েছিল যে আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলবো, বাংলার মাটি বাংলার জল, বাংলার বাই বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক এরকম। এই তরুণ 39 বছরের যুবক বিদ্যুৎ বেরা, ঝন্টু বলে যিনি পরিচিত, তার 3 ভাই, তিনি অবিবাহিত ছিলেন, তার 2 ভাইয়ের স্ত্রী আছে, তাদের সংসার আছে। কিন্তু এই বিদ্যুৎ বেরা বাইরে কাজ করলেও সেখানে কাজ করে যেটুকু অর্থ উপার্জন করতেন সেটুকু বাড়ির জন্য, তার বিধবা মায়ের জন্য জীবিকা নির্বাহ। তার নিজস্ব কোনো নেশা বা অন্য কোনো লাইসেন্স বা অন্য কোনো রকমের এলাকাতে কোনো রকম বদনাম নেই, সুনামি আছে। কিন্তু আকস্মিকভাবে প্রথম যে বাড়ির থেকে বাড়ির লোকেরা খোঁজ পাচ্ছে না, ফোনে কথা বলতে পারছে না, সুইচ অফ। তারপরে একটা পোস্ট মধ্যপ্রদেশ থেকে, সেখান থেকে পোস্ট করে সেটা মৃতদেহটা উপর হয়ে পড়ে রয়েছে, প্যান্ট শার্ট পুরো দেখা যাচ্ছে একবার উপর হয়ে, এবং বেশ কিছু বিক্ষত দেহটা দেখা যাচ্ছে। এবং তাকে পোস্টমর্টম করে রাতারাতি তারা মধ্যপ্রদেশের পুলিশ, সেখানে ছত্তিশগড়ের পুলিশ সেখানে করে মাটিতে গেড়ে দেয়। এবং সেটা যখনই আমাকে পরিবারের লোকজন জানায়, সঙ্গে সঙ্গে আমি থানাকে কন্ট্যাক্ট করি, থানাকে বলি ওনাদের পুরো ভার্সেটটা দিতে। আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডাক্তার পি দীপপ্রিয়া, তার সঙ্গেও কথা বলি, আমাদের সুপারিনটেন্ডেন্ট পুলিশ এসপি সুবিমল বাবুর সঙ্গে কথা বলি। এবং সর্বোপরি আমি যখন দেখলাম যে এটাকে আরো তাড়াতাড়ি করতে হবে, তখন আমি নিজে কলকাতায় যাই। কলকাতায় যে মুখ্যমন্ত্রী আবাসে, ওনাকে তখন ছিলেন না উনি, তারপর আমি সেখানে লিখিত সমস্ত নিয়ে ওর একটা বড় ফটোগ্রাফ, যেটা আমাদের সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে, সেটাকে বড় এনলার্জ করে সেই ফটোগ্রাফ নিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা এবং এবং প্রতিনিয়ত আমরা যারা গেছি, আমরা এর মধ্যেই প্রশাসনিকভাবে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত তত্ত্বাবধান করছিলেন, নিজে আমার সঙ্গে প্রতিদিনই কথা বলছিলেন, খোঁজখবর নিচ্ছিলেন। প্লেনে করে 2 জন পুলিশ অফিসার এবং 2 জন বাড়ির লোককে নিয়ে রওনা দেওয়া হয় গত 2 দিন আগে। এবং তারপরেও ট্রেনে করেও এখানে যাওয়া হয়, আরো 2 জন রওনা দেয়। এবং ওখানে যেমন অ্যাম্বুলেন্সের খোঁজ করে, যে অ্যাম্বুলেন্স কেউ দিতে চায় না, রিফিউজ। এবং একটা ভয়ের আতঙ্কের পরিবেশ ওখানে। বাংলা ভাষায় কথা বললে, বাঙালি হলে, তার উপরেই নারকীয়। বাংলা তো দেশের স্বাধীনতা এনেছে, এই বাংলায় তো নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু থেকে আরম্ভ করে
আমাদের যত মহাজীবন মহাপ্রাণ বিনয় বাদল দীনেশ মাতঙ্গিনী হাজরা থেকে আরম্ভ করে অরবিন্দ ঘোষ প্রফুল্ল চাকি সবার জন্ম দিয়েছে। এই দেশেরই তো রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত জনগণমন অধিনায়ক জয় হয়ে গান করেছে। ওপার বাংলার আমার সোনার বাংলা তোমায় ভালো আছে। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো যে বাংলার কোনো যুবক যদি পরিযায়ী শ্রমিক হিসাবে যদি অন্য কোনো রাজ্যে যায়, সেটা কি বাংলার ছেলে পাপ করছে? এটা তো ফেডারেল স্ট্রাকচার, ভারতীয় সংবিধানে গণতন্ত্রের যে কফিন আছে সেই কফিনের শেষ পেরে দেওয়ার একটা অপচেষ্টা। এর বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে। এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ডাক দিয়েছেন। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক এরকম মারা গেছে, কিন্তু এরকম ভাবে নৃশংস ভাবে মারা যাওয়া, তারপরে তার বাড়িতে ডেড বডি না নিয়ে যেতে সেখানে মাটির নিচে খুঁড়ে গর্ত খুঁড়ে কেড়ে দেওয়া, এবং ওখানে আইনগত ভাবে আমরা সেই গর্ত থেকে বডি তুলে নেওয়ার ব্যবস্থা, এবং তারপরে অ্যাম্বুলেন্স না দেওয়ার জন্য আমরা কলকাতা থেকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে এখান থেকে ব্যবস্থা করি। পরিবারের পাশে কত? পরিবারের পাশে তো সবসময়ই আছি, প্রতিদিনই আমাদের যোগাযোগ ছিল। যারা ওখানে গেছিল পুলিশ প্রশাসনের সঙ্গে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিদিনই খোঁজ নিচ্ছে, এবং আমি পরিবারের পাশে থাকবো। ওদের সাধ্যমতো চেষ্টা করব। ওদের বাড়িতে একজন কর্মরত যুবক, সে অবিবাহিত ছিল, তার কিছু অর্থ পরিবারে যোগান দিত, সেরকম একটা কিছু কারোর জন্য পরিবারের কোনো সদস্য বা সদস্য একটা ব্যবস্থা করার জন্য আমি মানসিকভাবে তৈরি আছি। কিন্তু শেষে একটা কথা বলি, এই যে ঘৃণ্য বর্বরচিত পৈশাচিক ব্যাপার, বাঙালির ওপর নির্যাতন, বাংলা ভাষায় কথা বলার উপর এই যে প্রতিরোধ নির্যাতন, এর বিরুদ্ধে কিন্তু আমাদের সোচ্চার হতে হবে। একটা কথাই বলবো, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলব। আমাদের অশ্রু স্বজন নয়নে তার ভাগ্নি থেকে আরম্ভ করে তার বোনেরা, তার মা তো বৃদ্ধা, তিনি মুখ বধির হয়ে গেছেন, কথা বলার শক্তি বাক শক্তি রহিত হয়ে গেছেন, কথা বলতে পারছেন না। বিছানাতে আমি দেখে এলাম দুপুরবেলায় বিছানাতে বাথরুম করে ফেলছে। একবার তাকে সে ওই অবস্থা থেকে দেখে এলো, ছেলের শেষ দেখা। এরকম যেন আর কোনো ঘটনা বাংলার কোনো পরিবারে কোনো পরিযায়ী শ্রমিক, কিন্তু অধিকার আছে, সাংবিধানিক অধিকার, যে কোনো রাজ্যে গিয়ে ডাক্তারি করতে পারে, ইঞ্জিনিয়ারিং করতে পারে, পড়াশোনা করতে পারে, কাঠের কাজ করতে পারে, সোনার কাজ করতে পারে, জরির কাজ করতে পারে। তাহলে কেন বাংলার উপরে এত অপারেশন? কেন বাংলাকে এত বঞ্চনা, এত উপেক্ষা? কেন বাংলার ভাষায় কথা বললে এত জিঘাংসা, এত রাগ, এত তেজ? আমরা তো হিন্দি ভাষায়, গুজরাটি ভাষায়, মারওয়াড়ি ভাষায়, রাজস্থানী ভাষায় কথা বললে আমরা তো সেই ক্রোধ প্রকাশ করি না। এর বিরুদ্ধে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে জন্মদিনও গেছেন, উনিও খোঁজ নিয়েছেন, উনিও মানসিকভাবে পাশে আছেন, এবং আমি পরিবারের পাশে থাকবো। এবং এই ব্যাপারে এর শেষ দেখে ছাড়বো। এর বিভাগীয় তদন্ত করে এর যারা দোষী খুনি তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এবং এই রহস্য পুরোপুরি উদ্ঘাটন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে এরকম কোনো ঘটনা বাংলার কোনো পরিবারে কোনো পরিযায়ী শ্রমিকের ভিন রাজ্যে কাজ কর্মরত তাদের ঘরে যেন এই দুঃখ, এই যন্ত্রণা, এই বেদনা আর এই অশ্রু স্বজন নয়নে বিদায় দেওয়ার এই যন্ত্রণা যেন না। একদম তাই বর্ষা, তুমি শুনলে যে এলাকার যিনি বিধায়ক আছেন তিনি কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু পরিবারের পাশে থাকার দায়িত্ব নিয়েছেন, এবং আমি পরিবারের লোকজন এখানে আছেন, কথা বলে নেবো। দাদা, এই একটা নারকীয় ঘটনা, কি বলবেন? ওখানে আমার হুমকি দিচ্ছে, আমি কিছু বলতে পারি না। সেই হিসাবে আমি আমার সামনে যে পুলিশ অফিসার গিয়েছিল তাকে বললাম, মানে স্যারকে, যে যত মানে ভালোভাবে যে মানে বডিটা তুলে নিয়ে আসবো সেই চেষ্টা করবো। আমি এর মধ্যে জড়াতে যাই না, কেন ওখানে কিছু বলতে গেলে এখন একটু জোরে বলুন। পুলিশ মানে হামলা করতে পারে। আর সেই হিসাবে আমি স্যারকে বললাম যে বডিটা তোলার ব্যবস্থা করবো, কিন্তু ওখানে বডিটা যে আমি তুলবো, কিন্তু এখানে অ্যাম্বুলেন্স আমি পাচ্ছি না। ওখানে আমি বডিটা আপনারা আনতে গেলেন কখন আনতে গেলেন, মানে আনতে গেলে কখন? আচ্ছা, দিদি বলছি যে এই যে নারকীয় একটা ঘটনা আপনি সকালবেলা বলছিলেন, কি বলবেন? এরকম একটা নারকীয় ঘটনা কি এই তো চাইছেন? জিনিসটা তো খুবই খারাপ। আমরা চাই যে আমার দেওর তো চলেই গেছে, এর যে এটা করেছে তার যেমন একটা হয়, তারা যেমন শাস্তি পায়, আমার এইটুকু বলার আছে, আর আমার কিছু বলার নেই। তারা দোষীরা যেমন শাস্তি পায়।
এলাকার বিধায়ক তিনি কিন্তু বলেছেন যে পরিবারের পাশে আমি সারাক্ষণ আছি, তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন। এবং দেখা গেছে যে আপনার হচ্ছে যখন হচ্ছে ডেড বডিটা নিয়ে আসা হয়, তখন এই ডেড বডি কিন্তু নিয়ে এসে তিনি পুরোটাই আছেন এবং শ্মশান যাত্রা শেষ পর্যন্ত কিন্তু উনি থাকবেন বলে জানিয়েছেন। কি বলবেন? উনি আমাদের পাশে প্রথম দিন থেকে আছে, এখনো পর্যন্ত আছে, আশা করি উনি শেষ পর্যন্ত থাকবেন। হ্যাঁ, এইটাই আমি উনি ছিলেন বলে পাশে, তাই আমার দেওরের বডি আমরা পেয়েছি, নাহলে হয়তো আমরা পেতাম না, আমাদের সে ক্ষমতা নেই। দেখো বর্ষা, তোমাকে আমি একটা জিনিস জানিয়ে রাখবো, ওর যে বিদ্যুৎ বেরা যিনি আছেন, ওনার যে মা, ওনার মা কিন্তু একদম বিছনায় শয্যাশায়ী এবং হচ্ছে কোনো রকমে তাকে নিয়ে আসা হয়েছে ছেলের একবার মুখটা দেখবার জন্য। তবে এলাকাবাসীরা কিন্তু একটা এলাকায় কিন্তু শোকের ছায়া কিন্তু নেমেই এসেছে। আমি একবার সেই নিথর বডিটা কিন্তু এই মুহূর্তে কিন্তু শুয়ে আছে। তবে বাংলা থামবে এটারও কিন্তু নির্মল মাঝি কিন্তু জানতে চেয়েছেন। তবে পরবর্তীকালে এটা নিয়ে কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন কিন্তু এলাকার বিধায়ক নির্মল মাঝি। বর্ষা, ধন্যবাদ রূপম, সঙ্গে থাকো। আপনাদের আবারও জানিয়ে রাখি, ফের রাজ্যে তো নয়, মধ্যপ্রদেশে ঘটে গেল এক নৃশংস ঘটনা। মৃত শ্রমিকের নাম বিদ্যুৎ বেরা, বয়স মাত্র 40। বাংলায় কথা বলার জন্য এবং বাঙালি হওয়ার অপরাধে তাকে পিটিয়ে খুন করে এক পরিযায়ী শ্রমিক।